আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টের চ্যাপ্টার হচ্ছে 8.3 অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেটস। এই চ্যাপ্টারটা আলোচনা করব। সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের অন্য গ্রুপগুলোতে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, যেন আমাদের অন্য শিক্ষার্থীরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আর এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ, আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আর আপনাদের বন্ধুদের আপনারা এই ক্লাসটি শেয়ার করে দিতে পারেন, যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে এবং যারা এই ক্লাসটি দেখে উপকৃত হবে বলে আপনার মনে হচ্ছে। আমি আমাদের যেই অন্য গ্রুপগুলো রয়েছে সেগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি সুন্দর করে। আপনারাও আপনাদের বন্ধুদের এবং অন্যান্য গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন, যেন অন্য শিক্ষার্থীরাও এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং তারা এখান থেকে ভালো করে ধারণা নিতে পারে। আর যদি আপনারা চান তাহলে সম্পূর্ণ বইটাই আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের পুরো বইটাই শেষ করানো হচ্ছে। আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচেও পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমরা চ্যাপ্টার হচ্ছে 8.3 আলোচনা করব। হিসাব বিজ্ঞান নীতিমালা 8.3 অ্যাকাউন্টিং ফর অ্যাসেটস, মেইন চ্যাপ্টার। টপিক হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফিক্সড অ্যাসেটস। হ্যাঁ, তো একদমই যেহেতু প্রথম ক্লাস আজকে, এর আগে ক্লাস নেওয়া হয়নি, তাই প্রথম ক্লাসে আমরা প্রথম প্রবলেম থেকে আলোচনা শুরু করব। একদমই প্রথম প্রবলেম। এই প্রবলেমটা কিন্তু ইতিমধ্যে ম্যানেজমেন্ট 2018 সালে আসছিল। এই প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা খুবই সহজ। তো যেহেতু প্রথম ক্লাস, এই জন্যই সহজ প্রশ্ন থেকে শুরু করছি। এখানে বলা হয়েছে যে XYZ কোম্পানি পারচেস, XYZ কোম্পানি ক্রয় করেছে এ ল্যান্ড, একটি ভূমি, ফর টাকা 5 লক্ষ, 5 লক্ষ টাকায়। ভালো কথা। অ্যাট দ্য টাইম অফ পারচেজিং, ক্রয় করার সময় দ্য কোম্পানি, ওই কোম্পানি ইনক্লুড অ্যাটর্নি, বানানটা এখানে ভুল লাগছে, ফি, এটা অ্যাটর্নি ফি দিছে 2000 টাকা। অ্যান্ড এবং কি করছে, রিয়েল এস্টেট ব্রোকারেজ কমিশন, এবং যাদের মাধ্যমে কিনছে আর কি, হ্যাঁ, তাদেরকে 500 টাকা দিছে। অ্যাট অ্যাজ দ্য ল্যান্ড কনসিস্ট, ল্যান্ডটা ধরে নেওয়া হয়েছে অফ ওল্ড বিল্ডিং, পুরাতন বিল্ডিং হিসেবে। ল্যান্ডে আবার একটা পুরাতন বিল্ডিং ছিল। হ্যাঁ, দ্য রিমুভাল কস্ট ওয়াজ ইনক্লুড, এই বিল্ডিংটা সরাইতে 9,000 টাকা খরচ গেছে। বাট সেলস স্ক্র্যাপ ওয়াজ টাকা 1550, মানে ওইখানে যে ভাঙ্গারি যে জিনিসপত্র ছিল সেগুলো আবার ভাঙ্গারিতে বিক্রি করে দিয়েছে 1550 টাকা। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ বলছে কম্পিউট, হিসাব করো দ্য কস্ট অফ ল্যান্ড, ওই ভূমির খরচ। তো ভূমিতে আমাদের কত টাকা খরচ গেছে এটা আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা প্রবলেম 1 থেকে শুরু করতে পারি। প্রবলেম 1, ভূমিতে কত টাকা খরচ গেছে এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা সুন্দর করে একটা টেবিল করব। টেবিলের নাম কি দিব? CALCULATION, ক্যালকুলেশন অফ কস্ট অফ ল্যান্ড, COST, কস্ট অফ ল্যান্ড, LAND, ল্যান্ড, ভূমির খরচ। এটা আমরা সুন্দর করে একটা ছক দিব। যেহেতু এখানে 4 নম্বরের প্রশ্ন এবং প্রশ্নটা খুবই ছোট, তাই সুন্দর করে ছক দিব। কেন? কারণ যেন আমরা নাম্বার বেশি পাই। তো মোটামুটি একটা কলাম দিলেই যথেষ্ট। এখানে একটা কলাম দিয়ে দিবেন। আর এই প্রশ্নটা অনেক বড়ও হবে না, এখানে মাত্র কয়েকটা কথা বলা হয়েছে, তাই এখানে ক্লোজ করে দিচ্ছি। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। শুরুতে আমরা লিখবো এখানে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট টাইটেলস, TITLES, টাইটেলস। আর এই পাশে লিখবো টাকা। এখন জমিটাতে টোটাল কত টাকা খরচ গেছে এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো আমরা দেখি জমিটাতে কোন কোন খরচগুলো গেছে। 1 নম্বরে বলছে যে পারচেস করছে, ক্রয় করছে, হ্যাঁ, 5 লক্ষ টাকায়। তাহলে এখানে লিখবো পারচেস, PURCHASE, পারচেস করছে কত টাকায়? পারচেস করছে 5 লক্ষ টাকায়। তাহলে খরচ কত গেছে? 5 লক্ষ গেছে। শুধু কি 5 লক্ষ গেছে? এর সাথে আবার অ্যাড হয়ে যাবে, অ্যাড মানে আরো খরচ হয়েছে। পারচেস, ক্রয় তো করছে, ক্রয়ের সাথে আরো খরচ কি গেছে দেখেন তো। এখানে বলছে যে অ্যাটর্নি ফি 2000 টাকা দিছে। তাহলে অ্যাটর্নি ফি গেছে, মানে আইন খরচ, ATTORNEY, প্রশ্নে ভুল আছে, অ্যাটর্নি বানানটা, অ্যাটর্নিস ফি 2000 টাকা কি আইন খরচ গেছে? তো জমিটা ক্রয় করার জন্যই তো গেছে না, তাহলে জমির জন্য এটা খরচ গেছে। আচ্ছা, আর কি কি খরচ গেছে দেখেন তো। আর খরচ গেছে ব্রোকারেজ কমিশন, যাদের মাধ্যমে, যাদের কাছ থেকে আমরা খবর পাইছি, যারা আমাদের দালাল বলে, দালালকে কি দিছে? 500 টাকা দিছে। ব্রোকার মানে দালাল, তাহলে ব্রোকারেজ কমিশন, BRO
KARAGRAG ব্রোকারেজ কমিশন COMMISSION ব্রোকারেজ দালালকে আবার কি করছে 500 টাকা দিছে। আর কি খরচ গেছে দেখেন তো। এবং ওই জমির উপর একটা ঘর ছিল, বিল্ডিং ছিল, বিল্ডিংটা ভাঙে লড়াই দিছে। তো এই যে বিল্ডিংটা সরাইতে 9,000 টাকা কি করছে, 9,000 টাকা খরচ গেছে। তাহলে এটা কি করব, তাহলে রিমুভাল এক্সপেন্স বা রিমুভাল কস্ট REMOVAL রিমুভাল COST রিমুভাল কস্ট 9,000 টাকা গেছে কি বিল্ডিংটা ভাঙে লড়াইতে। এরপরে কি বলছে, এবং ওই যে বিল্ডিংটা ভাঙছিল না, তো ওখানে টুকরা টুকরি অনেক কিছু ছিল, এগুলো ভাঙ্গারিতে বিক্রি করে দিয়েছে 1,550 টাকা। তার মানে এখানে কিন্তু আর খরচ যায়নি, এখানে 1,550 টাকা কি হয়েছে, লাভ হয়েছে, মানে পাইছি আমরা, এটা আয় হয়েছে। তাহলে আয় যেহেতু হয়েছে 1,550 টাকা, এখানে অ্যাডের জায়গায় কি করে দেবো, লেস করে দেবো, মানে খরচ হয়নি, মানে উল্টা হয়েছে। তাহলে লেস করে দেবো কি, সেলস অফ স্ক্র্যাপ SALES সেলস অফ স্ক্র্যাপ SCRAP সেলস অফ স্ক্র্যাপ কত গেছে, 1,550 টাকা। তাহলে এটা কি খরচ থেকে বাদ দেওয়া হয়েছে, খরচ থেকে বাদ দিলে মাইনাস ফিগার আসবে, আমরা মাইনাস লিখতে পারবো না। মাইনাস লিখতে না পারার কারণে এখানে কি করব, ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেবো। যেহেতু আমরা মাইনাস লিখতে পারবো না, সেক্ষেত্রে কি করে দেবো, ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেবো। শেষ, আমাদের আর কোনো কিছুই বলেনি। এখন আমাদের কস্ট অফ ল্যান্ড বের করতে বলছে। এখন সবগুলোই যোগ করেন, 5,02,000 যোগ করলে 5,02,500, এখানে 9,000, 9,000 থেকে আবার 1,550 যদি বাদ দেন, তাহলে আসবে 5,09,950, 5,09,950। এখানে কি একটা শূন্য ছাড়া গেছে, 5,09,950। ঠিক আছে, এটাকে কি বলা হয়, কস্ট অফ ল্যান্ড, টোটাল TOTAL টোটাল COST কস্ট অফ ল্যান্ড LAND। আপনারা চাইলে কিন্তু আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। যারা আমাদের অনলাইন ব্যাচে পড়তে চাচ্ছেন, আমি আপনাদের তাহলে আমাদের ব্যাচটা দেখায় দিচ্ছি। আমাদের ব্যাচ হচ্ছে এই যে এটা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। এটা 2024-25 ব্যাচ। এই মুহূর্তে বর্তমানে যে লাইভ চলতেছে, আবার 1 ঘন্টা আগে PDF দেওয়া হয়েছে, তার আগে গতকালকে লাইভ নেওয়া হয়েছে, লাইভের PDF দেওয়া হয়েছে, তার আগের দিন লাইভ নেওয়া হয়েছে, লাইভের PDF দেওয়া হয়েছে, তার আগের দিন লাইভ নেওয়া হয়েছে। এখানে রেগুলার ক্লাস হয়, আপনারা চাইলে কিন্তু আমাদের এই ব্যাচে পড়তে পারেন। এই ব্যাচে এই মুহূর্তে প্রায় 40 জনের উপরে 49 জন শিক্ষার্থী নতুন ব্যাচে যুক্ত হয়েছে। আপনারা খুব দ্রুত বই শেষ করতে পারবেন, আমাদের কাছে চাইলে পড়তে পারেন। আচ্ছা, প্রথম প্রবলেম তো আমরা শেষ করে ফেললাম, এরপরে আমরা দ্বিতীয় প্রবলেম দেখি। 2 নম্বর প্রবলেম, এটা আরো ছোট প্রবলেম, তবে 2 নম্বর প্রবলেমটা ছোট হলেও সমাধানটা একটু বড়। এখানে কি বের করতে বলছে বলেন তো। এটা কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2019 সালে আসছিল। এই সমস্যাটা, এই প্রবলেমটা কি করছে, ম্যানেজমেন্ট 2019 সালে আসছে। এখানে কি বলছে, এ মেশিন পারচেস, একটা মেশিন ক্রয় করা হয়েছে, এর টাকা 30,000, যেটার খরচ হচ্ছে, পারচেস ক্রয় মূল্য হচ্ছে 30,000 টাকা। এস্টিমেটেড লাইফ, ধার্য করা হয়েছে আয়ুষ্কাল অফ দ্য মেশিন, ওই মেশিনের ইজ 10 ইয়ার্স, 10 বছর, অ্যান্ড সেলভেজ ভ্যালু, এবং ভগ্নাবশেষ মূল্য, মানে 10 বছর পর মেশিনটার মূল্য ইস টাকা 2,500, 2,500। শো দ্য ডিপ্রিসিয়েশন, অবচয় দেখাও, শিডিউল, অবচয় তালিকা করে দেখাও, ফর ফার্স্ট 4 ইয়ার্স, প্রথম 4 বছরের, বাই ইউজিং, ব্যবহার করে, সাম অফ ইয়ার ডিজিট মেথড, সাম অফ ইয়ার ডিজিট পদ্ধতিতে, মানে যোগফল, বর্ষ যোগফল পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা ডেপ্রিসিয়েশন বা ডিপ্রিসিয়েশন শিডিউল বানাইতে হবে। ডেপ্রিসিয়েশন শিডিউল খুব সহজেই আমরা কি করতে পারবো, বানাইতে পারবো। তাহলে এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2। প্রবলেম 2 এ আমরা কি করব, ডেপ্রিসিয়েশন শিডিউল বের করব। তাহলে দ্য টেবিল ফর ক্যালকুলেশন, অথবা ডেপ্রিসিয়েশন শিডিউল সরাসরি লিখে দেন। প্রবলেম, ডিপ্রিসিয়েশন শিডিউল, DEPRECIATION, ডেপ্রিসিয়েশন শিডিউল SCHEDULE। হ্যাঁ, কোন পদ্ধতিতে, পদ্ধতিটা এখানে লিখে দেব, সাম অফ ইয়ার ডিজিট মেথড, সাম অফ ইয়ার, ইয়ার DIGIT, ডিজিট মেথড METHOD, সাম অফ ইয়ার ডিজিট মেথড। কয় বছরের বের করতে বলছে, 4 বছরের বের করতে বলছে। তাহলে আমরা কি করব, 4 বছরের জন্য 5টা রো দিব, 1 2, 4 বছরের জন্য 5টা রো দেব, 3
4 5 কলাম দেব যখন আমাদের সাম অফ ইয়ার ডিজিট মেথডে ডিপ্রিসিয়েশন বের করতে বলবে তখন কলাম দেব আমরা 4টা। ঠিক আছে, কলাম দেব কয়টা? 4টা। বইয়ে হয়তো বা কম বেশি দেওয়া আছে, বইয়ে ভুল দেওয়া আছে, বা এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। আপনারা সাম অফ ইয়ার ডিজিট বললেই 4টা দিয়ে দিবেন। শুরুটা দিয়ে দিবেন ইয়ার, YEAR, ইয়ার। 4 বছরের বলছে, তাহলে 1 2 3 4, 4 লিখে দিলেন, শেষ। এরপরে হচ্ছে বিগিনিং ব্যালেন্স, BEGINING, বিগিনিং ভ্যালু বা বিগিনিং ব্যালেন্স, ভ্যালু লিখে দেই, VALU, বিগিনিং ভ্যালু। এরপরে লিখবেন ডিপ্রিসিয়েশন, DEPRECIATION, ডিপ্রিসিয়েশন। এরপর হচ্ছে ইন্ডিং ব্যালেন্স, ENDING, ইন্ডিং, VALU, ইন্ডিং ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এতটুকু পর্যন্ত শেষ। এখন আমাদের এখানে বিগিনিং ভ্যালু কত? শুরুতেই একদম প্রথমেই বিগিনিং ভ্যালু হচ্ছে মেশিনটা কত টাকায় ক্রয় করছে। মেশিনটা ক্রয় করছে 30,000 টাকায়। তাহলে শুরুতে মেশিনের মূল্য কত? বিগিনিং ভ্যালু হচ্ছে 30,000 টাকা। 1 বছর পর, মানে 1 বছর পর এইটার ডিপ্রিসিয়েশন কত বা অবচয় কত? তো এটাতে আমাদের সাম অফ ইয়ার ডিজিট পদ্ধতিতে বের করে দেখাতে হবে। এখন 1 বছরের অবচয় কত এটা বের করার জন্য আবার এখানে কিছু ওয়ার্কিং করতে হবে। তাহলে আমরা এখানে ওয়ার্কিং নাম্বার 1 করি। ওয়ার্কিং নাম্বার 1, প্রথমে আমরা লিখব টোটাল ডিপ্রিসিয়েশন, TOTAL, টোটাল DEP, টোটাল ডিপ্রিসিয়েশন সমান, টোটাল ডিপ্রিসিয়েশন সমান কি? 30,000 লিখে দেব প্রথমেই। মেশিনের মূল্য, আচ্ছা কস্ট, COST, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। টোটাল ডিপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। কস্ট কত? কস্ট মানে হচ্ছে মেশিন মূল্য, পারচেজিং প্রাইস। কস্ট হচ্ছে এখানে 30,000 টাকা, তাহলে 30,000 টাকা হচ্ছে কস্ট, মাইনাস সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য বা স্ক্র্যাপ ভ্যালু। তাহলে এখানে সেলভেজ ভ্যালু দেখেন তো, সেলভেজ ভ্যালু দেওয়া আছে 2500, তাহলে এখানে 2500 লিখে দিবেন সেলভেজ ভ্যালু। তার মানে এখানে ডিপ্রিসিয়েশন টোটাল হচ্ছে কত? 27,500 টোটাল ডিপ্রিসিয়েশন। হ্যাঁ, এখন টোটাল ডিপ্রিসিয়েশন বের করছি। এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে যে সাম অফ ইয়ার ডিজিট বের করব। সাম অফ ইয়ার, YEAR, ইয়ার, DIGIT, সাম অফ ইয়ার ডিজিট প্রথমে বের করব। এটা হচ্ছে ওয়ার্কিং নাম্বার 2। প্রথমে কিন্তু ওয়ার্কিং নাম্বার 1 করছি, এখন ওয়ার্কিং নাম্বার 2। এখন আমাদের কাজ কি? সাম অফ ইয়ার ডিজিট বের করা। এটা যোগফল পদ্ধতিতে বের করতে পারেন, সূত্র পদ্ধতিতে বের করতে পারেন, কিন্তু কখনো কখনো অনেক বড় অঙ্ক দিয়ে দেয়। এটা 4 নম্বরের অঙ্ক, এই জন্য ছোট দিছে, কিন্তু কখনো কখনো 10 নম্বরের অঙ্ক দিলে অনেক বড় দিতে পারে। তো বড় যখন দিবেন তখন হয়তো যোগ বিয়োগ করতে আপনাদের সমস্যা হইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা সূত্র প্রয়োগ করতে পারেন, অথবা সূত্র ছাড়াই অঙ্ক করতে পারেন। যেহেতু আমাদের এই অঙ্কে 10 বছরের কথা আছে, আপনারা 10 9 8 7 এভাবে যোগ করতে পারেন, অথবা আপনারা একটা সূত্র দিতে পারেন। সূত্র হচ্ছে n² - n/2, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটাও দিতে পারেন, অথবা যোগফল সরাসরি করতে পারেন। ঠিক আছে, তাহলে এই n মানে হচ্ছে 10 বছর, তাহলে 10² - 10/2, 10 10 100, 100 থেকে 10 গেলে কত? 90, 90-কে 2 ভাগ করলে কত হবে? 90-কে 2 ভাগ করলে 10 10 100, সরি যোগ 10 10 100, আর এখানে 10, 110, আর 110-কে 2 ভাগ করলে 55, যোগ হবে এটা। n² + n/2, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্র না ব্যবহার করে আপনারা বিকল্প সূত্র ব্যবহার করতে পারেন। বিকল্প, বড় অঙ্কগুলোতে বিকল্পটা আর কি সাধারণত কাজে লাগে না, এজন্য আমি লিখিনি। n এর মান 10 না, 10 বছরের কথা বলছে, তাহলে লিখবেন 10 + 9 + 8 + 7 + 6 + 5 + 4 + 3 + 2 + 1, অর্থাৎ এখানে 55। দুইটাই ঠিক, তবে বিকল্প নিয়মে কখনো কখনো অঙ্কগুলো মিলে না। এই জন্য আপনারা মেইন যে নিয়মটা n² + n/2, এই সূত্রটা ব্যবহার করবেন। তাহলে এখানে 55 পার হয়ে গেল। এখন ডিপ্রিসিয়েশন কিভাবে বের করব? ডিপ্রিসিয়েশন বের করতে হয়, টোটাল ডিপ্রিসিয়েশন কত? 27,500। টোটাল ডিপ্রিসিয়েশন কত? 27,500। তাহলে এখানে আপনারা লিখবেন 27,500 টোটাল ডিপ্রিসিয়েশন। টোটাল ডিপ্রিসিয়েশন সব জায়গায় সবগুলো ঘরেই সেম লিখবেন। তাহলে 27,500 এখানে লিখে দিচ্ছি, 27,500 এখানেও লিখে দিচ্ছি, 27,500 এখানেও লিখে দিচ্ছি। এটার সাথে গুণ হয়ে যাবে এই যে সাম অফ ইয়ার ডিজিট। সাম অফ ইয়ার ডিজিট গুণ হয়ে যাবে নিচে 55, প্রতিবারই সেম টু সেম। গুণ হয়ে যাবে নিচে কত?
55 গুণ হয়ে যাবে নিচে কত 55 গুণ হয়ে যাবে 55 নিচে। ঠিক আছে, এখন প্রথমে 1 আছে না, 10 বছরের কথা বলছে 10। তাহলে প্রথমে এইখানে দেখেন তো সাম অফ ইয়ার ডিজিট প্রথম 4 বছর, এই যে প্রথম 4 বছর কোনটা 10 9 8 7 প্রথম 4 এর কথা বলছে। দেখেন তো যে ডিপ্রিসিয়েশন শিডিউল ফর ফার্স্ট 4 ইয়ার, প্রথম 4 বছর। প্রথম 4 বছরে আপনাদের প্রথমে এখানে লিখে দিবেন 10, তারপর লিখে দিবেন 9, তারপর লিখে দিবেন 8, তারপর লিখে দিবেন 7। যদি 5 বছর বলতো তাহলে আর নিচে আরেকটা লিখে 6 লিখে দিতেন। ঠিক আছে, এখন যোগ বিয়োগ করে দেখেন। যোগ করে দেখলে আবার বলি, যোগ বিয়োগ করে দেখলে এখানে আসবে কত, এখানে আসবে 5000। আপনারা যোগ ইয়াটা করে নেন, ক্যালকুলেশনটা করে নেন। ঠিক আছে, 27500-কে যদি 55 দিয়ে ভাগ করেন তাহলে আসবে 500। 500-কে 10 দিয়ে গুণ করলে আসবে 5000। তারপরে এখানে আসবে 4500, তারপরে এখানে আসবে 4000। আপনারা ক্যালকুলেশন করে নেন এটা। এখানে এখানে আসবে 3500। ঠিক আছে, এখন 30,000 থেকে আপনারা যদি 5000 বাদ দেন তাহলে ইন্ডিং ভ্যালু আসবে কত 25,000। তাহলে এখানে 25,000 লিখে দেবেন। এই ইন্ডিং ভ্যালুটা এই পাশে যায় বিগিনিং ভ্যালু হয়ে যাবে। তাহলে এই 25,000 টাকা আবার এখানে কি বিগিনিং ভ্যালু হয়ে যাবে। 25,000 থেকে 4500 যদি বাদ করে দেন, 25,000 থেকে যদি 4500 বাদ করে দেন তাহলে এখানে কত আসবে 20,500। এটাই যায় এই পাশে আবার বিগিনিং হয়ে যাবে। তাহলে 20,500 টাকা বিগিনিং ভ্যালু হয়ে যাবে। 20,500 থেকে যদি 4000 চলে যায় তাহলে আসবে কত, আসবে হচ্ছে 16,500। এই 16,500 টাকা আবার আবার এখানে যায় বিগিনিং হয়ে যাবে। তাহলে 16,500 এখানে চলে আসলো। এখান থেকে যদি 3,500 চলে যায় তাহলে আসবে 13,000। অর্থাৎ 4 বছর পর মেশিনের মূল্য হবে 13,000 টাকা। বুঝতে পারছেন সাম অফ ইয়ার ডিজিট মেথডে। তো মোটামুটি এই হচ্ছে অঙ্ক। এরপরে আরেকটা অঙ্ক আপনাদের আছে, সেটা কি করে দিব নাকি দিব না আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সময় কিন্তু আছে, বাট আমার অঙ্ক করার ইচ্ছা এই মুহূর্তে করতেছে না। আচ্ছা, আরেকটা অঙ্ক করে দেই আজকের ক্লাসে, তারপরে এটা শেষ করে দেব। আমরা আরেকটা অঙ্ক করে দিয়ে আজকের ক্লাসটা ফ্রি ক্লাসটা শেষ করে দেবো। এরপরে আমরা প্রাইভেট ব্যাচে ক্লাস নেব। আপনারা যদি সম্পূর্ণ বইটাই আমাদের কাছে এভাবে পড়তে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন, একদমই নামমাত্র ফি দিয়ে আমরা পড়াচ্ছি। 3 নম্বর প্রবলেমটা তাহলে দেখা যাক। এই যে 3 নম্বর প্রবলেমটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2014 সালে আসছিল। 3 নম্বর প্রবলেমটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2014 সালে আসছিল। এখানে কি বলা হয়েছে দেখেন তো, এখানে বলা হয়েছে এ মেশিন ওয়াজ অ্যাকোয়ার্ড, একটা মেশিন নেওয়া হয়েছে বাই এবিসি কোম্পানি। এবিসি কোম্পানি নিছে ফর টাকা 1 লক্ষ অন জানুয়ারি 1, 1 লক্ষ টাকায় 1 জানুয়ারি 2010 সালে। ভালো কথা। এখন বলছে দ্য মেশিন এস্টিমেটেড, মেশিনটা আর ধার্য করা হয়েছে হ্যাভ টু এ 3 ইয়ার লাইফ, 3 বছর আয়ুষ্কাল, অ্যান্ড এবং বলছে এ সেলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য এট দ্য এন্ড অফ দ্যাট টাইম, ওই সময়ে মানে 3 বছর পর অফ টাকা 10,000 টাকা। অর্থাৎ 1 লক্ষ টাকায় একটা মেশিন কিনে 3 বছর ব্যবহার করার পর এই মেশিনটা নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হওয়ার সময় ভাঙ্গারিতে আমরা 10,000 টাকা দিতে পারবো। এখন আমাদের ইনস্ট্রাকশন বা করণীয়তে কি বলছে, এ নাম্বারে বলছে ডিপ্রিসিয়েশন ইজ টু বি ক্যালকুলেট বাই স্ট্রেট লাইন মেথড, আমাদের সরল রৈখিক পদ্ধতিতে ডিপ্রিসিয়েশন হিসাব করো। এবং বলছে কি বি নাম্বারে ডিপ্রিসিয়েশন ইজ টু বি ক্যালকুলেট বাই সাম অফ ইয়ার ডিজিট মেথড, এবং সাম অফ ইয়ার ডিজিট মেথডে আবার পুনরায় ডিপ্রিসিয়েশন বের করতে হবে। মানে এখানে দুইটা প্রশ্ন ডিপ্রিসিয়েশন রিলেটেড। প্রবলেম নাম্বার কত 3। আচ্ছা, প্রবলেম নাম্বার 3-তে আমাদের রিকোয়ারমেন্ট আর ই কিউ রিকোয়ারমেন্ট এ কি করতে বলছে যে স্ট্রেট লাইন মেথড, সরল রৈখিক পদ্ধতিতে আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে হবে। তাহলে এখন আমরা বের করব ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন বের করব, তাহলে লিখব দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন, বা ডিপ্রিসিয়েশন শিডিউল লিখে দিতে পারেন। আচ্ছা, এটাই লিখি দ্য টেবিল ফর TABLE, টেবিল ফর CALCULATION, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, ডিপ্রিসিয়েশনের জন্য টেবিল। তো এটা কয় বছরের অঙ্ক 3 বছরের। তাহলে রো কয়টা দেবো 4টা দেব, একটা বেশি টাইটেলের জন্য। তাহলে রো হচ্ছে 2 3 4। আর ডিপ্রিসিয়েশন বের করার জন্য কি করব, আমরা 4টা কলাম দেব। ঠিক আছে, প্রথমটা দেব ইয়ার,
প্রথমটা কি YEAR, ইয়ার। তারপরে হবে আমাদের ওপেনিং ভ্যালু বা বিগিনিং, BEGINING, বিগিনিং ভ্যালু VALU। তারপরে এখানে হবে ডিপ্রিসিয়েশন, আর এখানে হবে ইন্ডিং, ENDING, ইন্ডিং VALUE। তো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আচ্ছা, এখানে বছরের কথা উল্লেখ আছে। জানুয়ারি 1 নিছে, জানুয়ারি 1, তাহলে জানুয়ারি মানে 2010 সালের। তাহলে 2 নাম্বারটা 2011 সালের ডিপ্রিসিয়েশন, 3 নাম্বারটা হচ্ছে 2012 সালের ডিপ্রিসিয়েশন, সালটাই উল্লেখ করে দিবেন, ঠিক আছে। বিগিনিং ভ্যালু যেহেতু 1 লক্ষ টাকা নিছে, তাই আমরা এখানে বিগিনিং ভ্যালু 1 লক্ষ টাকা লিখে দিচ্ছি, ঠিক আছে। এখন ডিপ্রিসিয়েশন বের করার পালা। তো ডিপ্রিসিয়েশন তো আমরা জানি না কত, যেহেতু আমরা ডিপ্রিসিয়েশন জানি না, তাই ওয়ার্কিং নাম্বার 1 আমরা কি করব, ডিপ্রিসিয়েশন বের করব। যেহেতু সরল রৈখিক মানে প্রতি বছর সমান, তাহলে এখানে টোটাল ডিপ্রিসিয়েশনের পরিবর্তে ডিপ্রিসিয়েশন খালি লিখবো, DEP, ডিপ্রিসিয়েশন বের করব। ডিপ্রিসিয়েশন বের করার সূত্র কি? সূত্র হচ্ছে কস্ট, COST, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু বাই ইয়ার, YER। এটা এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতির ডিপ্রিসিয়েশন। এর আগে যেটা আমরা বের করলাম সেটা কিন্তু আলাদা ছিল। ওটা কি ছিল? ওটা সাম অফ ইয়ার ডিজিট মেথড ছিল। দেখেন মেথডগুলো কিন্তু মনে রাখবেন, কোনটা মেথডে কোন সূত্র ইউজ করতে হয়। জিনিস কিন্তু একটাই, এখানেও ডিপ্রিসিয়েশন, ওখানে ডিপ্রিসিয়েশন। আপনাদের কিন্তু মেথড 4টা আছে, তার মধ্যে 2টা ফ্রি ক্লাসে আলোচনা করে দেওয়া হলো, আর বাকি 2টা প্রাইভেট ক্লাসে আলোচনা করা হবে। আর আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন, এবং আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে এভাবেই পড়তে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সুন্দর করে সবগুলো ম্যাথ বুঝিয়ে দিব। তো ডিপ্রিসিয়েশন কস্ট মানে হচ্ছে মেশিন মূল্য। মেশিন মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, এখানে দেওয়া আছে 1 লক্ষ টাকা। সেলভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য বা লাস্টের মূল্য কত আছে? 10,000 টাকা, তাহলে এখানে 10,000 লিখে দিয়েছি। ইয়ার কত বছরের জন্য? আয়ুষ্কাল 3 বছর, তাহলে এখানে 90,000, 90,000কে 3 ভাগ করলে 30,000 আসবে। সরল রৈখিক মানে ডিপ্রিসিয়েশন প্রতি বছর সমান। সরল রৈখিক মানে হচ্ছে ডিপ্রিসিয়েশন কি? প্রতি বছর সমান। যেহেতু প্রতি বছর ডিপ্রিসিয়েশন সমান, তাই 30,000 করে সরাসরি লিখে দিয়েছি। যেহেতু প্রতি বছর ডিপ্রিসিয়েশন সমান, তাই এখানে আর যোগ বিয়োগ গুণ ভাগ করার কোনো দরকার নাই, প্রতি বছর সমান। তাহলে 1 লক্ষ টাকা শুরুতে ছিল, 1 বছর পর ডিপ্রিসিয়েশন 30,000 হয়ে গেল, তাহলে 1 বছর পর ওই মেশিনের মূল্য দাঁড়াচ্ছে ৭০,000। এই ইন্ডিং ভ্যালুটা এই পাশে আসে কি হয়ে যাবে? বিগিনিং ভ্যালু হয়ে যাবে। বিগিনিং ভ্যালু ৭০,000 টাকা ছিল, 30,000 টাকা কমে গেছে 1 বছর পর, তাহলে এটা 40,000 হয়ে গেছে। এখন এই 40,000 টাকা আবার এই পাশে বিগিনিং ভ্যালু হয়ে গেছে, বিগিনিং ভ্যালু থেকে 30,000 কমে গেছে, মানে 10,000 চলে আসছে। দেখেন স্ট্রেট লাইন মেথডে এই 10,000 টাকা সেলভেজ ভ্যালুর সমান হইতে হবে। স্ট্রেট লাইন মেথডে এই 10,000 টাকা কি হইতে হবে? সেলভেজ ভ্যালুর সমান হইতে হবে। যদি সমান না হয় তাহলে অঙ্ক ভুল আছে। যদি সমান না হয় তাহলে অঙ্ক ভুল আছে। সেলভেজ ভ্যালুর সমান হবে এই শেষের সালটা। আবার দ্বিতীয় সালে যদি অঙ্কে যদি বলা থাকতো যে 2 বছরের ডিপ্রিসিয়েশন বের করো, আপনি তো মনে করেন তাহলে নিচের লাইনটা লেখেননি, মনে করেন এটা লাইন লেখেননি, 2 বছরের জন্য বের করতে হচ্ছে। এখন তো 40,000, এখন তো সেলভেজ ভ্যালুর সাথে মিললো না। 2 বছর না, এখানে সর্বশেষ যে বছরটা ওই বছরের সাথে সেলভেজ ভ্যালু মিলতে হবে। বুঝতে পারছেন? রিকোয়ারমেন্ট এ শেষ, এরপরে আমরা রিকোয়ারমেন্ট বি করি। রিকোয়ারমেন্ট বি, এখানে কিন্তু আগের অঙ্কটাই করতে বলছে। ডিপ্রিসিয়েশন কি করতে বলছে? সাম অফ ইয়ার ডিজিট মেথড। তাহলে দ্য টেবিল ফর ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন, সেম দ্য টেবিল, TABLE, টেবিল ফর ক্যালকুলেশন, CALCULATION, ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন। আবারও কি করব? ডিপ্রিসিয়েশন বের করব। তো ডিপ্রিসিয়েশন বের করার জন্য টেবিল দেব। আমাদের এখানে 3 বছরের ডিপ্রিসিয়েশন বের করতে বলা হয়েছে। যেহেতু আমাদের এখানে 3 বছরের ডিপ্রিসিয়েশন বের করতে বলা হয়েছে, তাই আমরা রো দিব 4টা। 3 বছর মানে রো হবে কটা? 4টা। তো প্রথমে দিয়ে দিলাম ইয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে বিগিনিং ভ্যালু, তারপর এই পাশে হচ্ছে আমাদের এন্ডিং ভ্যালু, শেষ। আর তো কিছুই নাই, একদমই সহজ অঙ্কগুলো, কি একদমই সহজ। তো প্রথমে দিয়ে দেবো ইয়ার, YEAR। এখানে 1 2 না লিখে সরাসরি সালের কথা উল্লেখ আছে, 2010 লিখে দিচ্ছি, 2011, 2012। এখানে বিগিনিং ভ্যালু, BEGINING, বিগিনিং VALUE, বিগিনিং ভ্যালু। এখানে হবে আমাদের ডিপ্রিসিয়েশন, এখানে হবে ইন্ডিং ভ্যালু, ENDING, ইন্ডিং VALUE, ইন্ডিং ভ্যালু, শেষ। এখন আমাদের কি নাই? ডিপ্রিসিয়েশন। বিগিনিং ভ্যালু তো আছে 1 লক্ষ টাকা, বিগিনিং ভ্যালু তো মেশিন মূল্য আছে, এখন নাই আমাদের ডিপ্রিসিয়েশন। তাহলে ওয়ার্কিং করব 1,
ওয়ার্কিং তো একটা হয়ে গেছে অলরেডি, তাহলে ওয়ার্কিং করব 2। ওয়ার্কিং নাম্বার কি 2। 2 আমাদের সাম অফ ইয়ার ডিজিট মেথডে ওয়ার্কিং হয় দুইটা, একটা হচ্ছে কি সাম অফ ইয়ার ডিজিট মেথডে, একটা হচ্ছে যে টোটাল ডিপ্রিসিয়েশন, TOTAL, টোটাল ডিইপি ডিপ্রিসিয়েশন। টোটাল ডিপ্রিসিয়েশন সূত্র হচ্ছে COST, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু। কস্ট বা মেশিন মূল্য কত? কস্ট বা মেশিন মূল্য হচ্ছে আমাদের 1,00,000 টাকা, সেলভেজ ভ্যালু আমরা জানি 10,000 টাকা, তাহলে টোটাল ডিপ্রিসিয়েশন হয়ে যাচ্ছে 90,000 টাকা। আর ওয়ার্কিং নাম্বার 3তে আমরা কি বের করব? এটা বের করব সাম অফ ইয়ার ডিজিট, SUM, সাম অফ ইয়ার ডিজিট, ইয়ার DIGIT, সাম অফ ইয়ার ডিজিট। তো এখানে 3 বছরের অঙ্ক, তাহলে 3 + 2 + 1 = 6, অথবা বিকল্প হিসাবে লিখতে পারেন n² + n/2। n মানে হচ্ছে 3, 3² + 3/2, 3 তিরিকে 9, 10, 11, 12, 12কে 2 ভাগ করলে 6। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে অ্যান্সার কি আসবে? সেম আসবে। তাহলে এখন আপনাদের কাজ কি? এখন আমাদের এই যে টোটাল ডিপ্রিসিয়েশন রয়েছে 90,000, এই 90,000 3টা ঘরে লিখে দিবেন। টোটাল ডিপ্রিসিয়েশন 90,000 কি করবেন? 3টা ঘরে লিখে দিবেন। লিখে দিয়ে আমাদের সাম অফ ইয়ার ডিজিট কতবার হয়েছে? 6, তাহলে 3 জায়গায় 6 লিখে দিবেন। 6 প্রথমে 3 দিয়ে গুণ করবেন, প্রথমে 3 দিয়ে, কারণ 3 বছর, তারপরে 2 বছর, তারপরে 1 বছর, মানে উপর থেকে নিচে এক এক করে কি হবে? কমবে। এখন 90,000কে 6 ভাগ করলে 6 15 90, 15,000, আর এখানে 3 15 45,000, তাহলে এখানে 3 15 হয়ে যাবে 45,000। তো 1,00,000 থেকে 45,000 যদি চলে যায়, তাহলে থাকবে কত? থাকবে আমাদের এখানে 55,000 ইন্ডিং ভ্যালু। এই যে 45,000 বাড়লে 1,00,000 থেকে 45,000 চলে গেলে থাকবে কত? 55,000। এই 55,000 টাকা এই পাশে কি হয়ে যাবে? বিগিনিং ভ্যালু। 55,000 টাকা এই পাশে বিগিনিং ভ্যালু। এরপর এটা ক্যালকুলেশন করেন, 15 দুগুণে 30,000 আসবে। 30,000, তো 55 থেকে যদি 30 চলে যায়, তাহলে এখানে আসবে কত? 30, 40, 50, 55, 25,000। এই 25,000 টাকা এই পাশে হয়ে যাবে কি? বিগিনিং ভ্যালু। এই এখন 15,000 এখানে আসবে। 25,000 থেকে 15,000 চলে গেলে আসবে 10,000। এখন দেখেন তো হয়েছে না নাই? 3 বছর শেষে 10,000 আসছে, 3 বছর শেষে আমাদের স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু আছে কত? 10,000। তার মানে এই দুইটা মিলে গেলে মনে করে নেবেন অঙ্কটা কি আছে আপনাদের? ঠিক আছে। তো আশা করা যায় অঙ্কটা বুঝতে পারছেন। খুবই সহজ এবং খুবই সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এভাবেই সম্পূর্ণ বইটা আমাদের কাছে পড়তে চান, তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন। আমাদের অনলাইন ব্যাচে সবকিছু ডেকোরেট করা থাকে। সবকিছু ডেকোরেট করা থাকে। আমি যদি আপনাদের আমাদের ডেকোরেশনটা দেখাই, যে আপনাদের পেমেন্ট করার পর আপনারা আমাদের কাছ থেকে কেমন মেসেজ পাবেন এবং আপনারা কিভাবে একটা একটা করে ক্লাস সুন্দর করে গোছানো পাবেন। আমি তো গ্রুপের ভিতরে এমনি দেখাই দিলাম যে আজকে ক্লাস হয়েছে, কালকে ক্লাস হয়েছে, কিন্তু আপনারা কেমন করে পাবেন, ঠিক আছে, এটা আমি একটু আপনাদের দেখাই দিই। যেমন হিসাব বিজ্ঞান বিভাগ আছে, ব্যবস্থাপনা বিভাগ আছে, ফিনান্স, মার্কেটিং সবারই আছে। আমি ব্যবস্থাপনাটা দিয়ে শুরু করতেছি। সবগুলোই একই রকম, শুধুমাত্র আপনাদের ডিপার্টমেন্ট আলাদা, অঙ্ক আলাদা, কিন্তু আমাদের ডেকোরেশনটা একই রকম। সো প্রথমে আপনাকে এরকম একটা মেসেজ দেওয়া হবে, ঠিক আছে। এখানে প্রথমে গ্রুপের লিঙ্ক থাকবে, তারপরে ইনস্ট্রাকশন লিঙ্ক থাকবে। গ্রুপে যুক্ত হওয়ার পর ইনস্ট্রাকশন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি চলে আসবেন আমাদের গ্রুপের ভিতরে, যেই ইয়াটা রয়েছে, সাজানোটা রয়েছে, প্রথম যেই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা। তো দ্বিতীয় চ্যাপ্টারের পিডিএফ সহ লেকচার শিট, ক্লাস সব কিছু দেখেন সিরিয়াল করে দেওয়া আছে, এবং কিছু টিপসও দেওয়া আছে, ভাইবার প্রস্তুতিও দেওয়া আছে। এরপরে তৃতীয় চ্যাপ্টার এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তৃতীয় চ্যাপ্টার ক্লিক করলে তৃতীয় চ্যাপ্টারে সব কিছু পেয়ে যাবেন। তৃতীয় চ্যাপ্টারে ক্লাস কম, কারণ এখানে অঙ্ক কম। এরপরে তৃতীয়তে, চতুর্থতে ক্লিক করবেন। চতুর্থ চ্যাপ্টারে যদি ক্লিক করেন, তাহলে চতুর্থ চ্যাপ্টারের সব কিছুই পেয়ে যাবেন, এখানেও ক্লাস কম। এরপরে যদি পঞ্চম চ্যাপ্টারে ক্লিক করেন, পঞ্চম চ্যাপ্টারের সব কিছু এখানে কি করবেন? পেয়ে যাবেন। এরপরে ষষ্ঠ চ্যাপ্টারে ক্লিক করলে ষষ্ঠ চ্যাপ্টারের যা যাবতীয় ক্লাস, পিডিএফ লিঙ্ক আছে, সব সিরিয়াল আছে। এরপরে যদি মনে করেন যে সপ্তম চ্যাপ্টারে দেখবেন, তাহলে সপ্তম চ্যাপ্টারের সব কিছু এখানে সুন্দর করে সিরিয়াল করা আছে। সপ্তম চ্যাপ্টারটা অনেক বড়, তাই এখানে আর কি অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, মানে যেই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আপনাদের পড়ানো দরকার। এরপর অষ্টম চ্যাপ্টার ক্লিক করবেন। এখন অষ্টম চ্যাপ্টারে এখানে ক্লাস নাই, বর্তমানে ক্লাস চলতেছে। তো এখন ক্লাস শেষ হবে, তারপরে না লিঙ্কটা আমি দিব। তো আপাতত যেহেতু ক্লাসে শেষ হয়নি,
তো লিঙ্ক দেওয়া হয়নি। এই ক্লাসটা শেষ হয়ে গেলে পিডিএফ আর লিঙ্ক যা যাবতীয় প্রয়োজন সব কিছু দেওয়া হবে। এরপরে নবম চ্যাপ্টার, এইটাতে এখনো শুরুই করা হয়নি, কেবল অষ্টম চলতেছে। এরপরে দশম চ্যাপ্টার, এটা শুরু করা হয়নি, তাই এখানে আছে এমনি। যখন আমরা এই ক্লাসগুলো নিয়ে নিব, সেগুলো আগের ক্লাসগুলোর মতো সুন্দর করে সিরিয়াল করে সাজাই দেবো। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের এই ব্যাচে এভাবে পড়তে পারেন। তো ঠিক আছে, আর যে কোনো প্রয়োজনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাকে যে কোনো প্রয়োজনে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।